নুরু 2 দিন আগে সে যায় বলে যে আমরা এত দেশপ্রেম, আমরা দেশে যাই না কেন? সুদানির ফুয়া, আমরা দেশে যাই না কেন তুই বুঝিস না? আমরা দেশে যাই না কারণ হচ্ছে তোদের মতো জাউরারা যারা কিনা আওয়ামী লীগের এখনো টিকায় রাখতে চাস, তোদের কারণে আমরা দেশে যাইতে পারি না। আর আরেকটা দেশে যাই না কারণ কি জানিস? এটা হলো তোরে যে বিকাশে টাকা পাঠাই না আমরা এখানে কামলা দিয়া, ওই তোরে তো বিকাশে টাকা দিতে হবে, তোরে টাকা দেওয়ার জন্য আমরা কামলা খাটি বাইরে, এই জন্য আমরা দেশে যাইনি সুদানির ফুয়া। 2 বছর মধ্যে আমি আসবো দেশে, সেটা ভাগ্যে আমার যাই থাকুক। এক বিশ্ববাট পার, সেখানে দেখলো কেমন চালায়, আর এরা দেখো কেমন চালায়, সেটা একটু দেখতে হবে তো মানুষকে। এবং সময় মতো আমি চলে আসবো, 2 বছর মধ্যে আমি আসবো দেশে, সেটা ভাগ্যে আমার যাই থাকুক। খালেদা জিয়ার ছায়ার নিচে থাকতে, তাদের কোনো আঁচলের নিচে থাকতে তাদের কোনো খারাপ লাগে না। রুকো যারা, সবার করো। চাপাতে বললো এই যে বেগম জিয়াকে আমরা অনুসরণ করেছি, জামাত অনুসরণ করেছে, তার মানে জামাত তার ছায়ার তলে ছিল, বা এই যে পুরুষের অনুসরণ করে লুঙ্গির তলে থাকে, এই শব্দ থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমান সরকারের কাপড়ের নিচে অনেক পলাতক গণহত্যার আসামিদেরকে খুঁজে পাওয়া যাবে। এই জাতীয় সংসদে প্রত্যেকটি মিনিটে জনগণের 1,76,000 টাকা খরচ হয় এই সংসদের পিছনে প্রতি মিনিটে। এটা তামসা করার জায়গা নয়, এটা আমার বাবার টাকায় চলে না, এটা কারো বাবার টাকায় চলে না, এটা জনগণের ট্যাক্সের টাকায় চলে। সুতরাং এখানে আমাদের দায় আছে, কথা বলতে এখানে হিসাব আছে, এখানে যা তা বলা যাবে না, এখানে জনগণের কল্যাণের জন্য কথা বলতে হবে। আমাদের লড়াই ভাই এই নীতির ভিত্তিতে ইনশাল্লাহ চলবে। ভালো কাজ করবে সরকার, শুধু সমর্থন দিব না, সহযোগিতাও করবো। যদি সরকার কোনো মন্দ কাজ করে, অপকর্ম করে, রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। জামায়াতে ইসলামী ক্ষমতা আসলে এই সীমান্ত হত্যা জিরোর কোটে আসবে, সেটার বাস্তব প্রমাণ আমরা দেখেছিলাম। 5ই আগস্টের পরে কিন্তু সীমান্ত হত্যা ছিল না। সুতরাং আমাদের সরকার যত নতজানু হবে, সীমান্ত হত্যা তত বাড়বে। আমরা যত বলিষ্ঠ থাকবো, ততই এই সীমান্ত হত্যা তাদেরকে একটা করলে তাদের 10টা মারা যেতে পারে, এই ভীতি তাদের মধ্যে যখন হবে, তখন এই সীমান্তে কোনো হত্যা হবে না। কমিটি গঠন হলো, 2 দিনের ভিতরে বাংলাদেশের চিত্র পাল্টে গেল। সরকারি দল ভয় পায়। আপনারা দেখেছেন জ্বালানির সংকট তৈরি হয়েছিল, এটার জন্য আমরা নোটিশ দিলাম আলোচনার জন্য। সরকারি দল ভয় পায়, আমাদেরকে আলোচনা করতে দিবে না। আলোচনা করলে যদি আবার কিছু করতে গিয়ে সাপ বের হয়ে আসে, এই ভয়ে তারা আমাদেরকে কথা বলতে দিবে না। বেগম জিয়ার সিদ্ধান্তটি কি ভুল ছিল? বেগম জিয়াকে ভুলের দিকে নিয়ে গেছে। বেগম জিয়া তো একজন মানুষ, সে তো ফেরেশতা না। তাকে ভুল বোঝানোর জন্য 5টা পুরুষ মানুষ যখন একটা কথা বলে একজন নেতাকে, উনি তো বললেন যে ভুলের দিকে নিয়ে গেছে বেগম জিয়া। আচ্ছা, আমি এটাই বুঝি না, বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে নাকি জামাত ভুলের দিকে নিয়ে যায়। ওই দিন শুনলাম তারেক রহমান সাহেব নাকি ক্যাম্পেইন করতো না, ওনাকে নাকি গুপ্তরা নাকি ভুলের দিকে বলেছেন, পরচিত করেছেন আপনি ক্যাম্পেইন করেন, ওনাকে নাকি ভুলে। তাহলে বেগম জিয়ারও ভুলের দিকে নিয়ে যায়, তারেক রহমান সাহেবকে নিয়ে যায়, তাহলে তো এটা তো ওনাদের অযোগ্যতার প্রমাণ হয়, ওনারা আবেগী। এই জন্য তো পরিবারতন্ত্র থেকে বের হইতে হবে। বিএনপির এমন যোগ্য লোক রাখা দরকার, পরিবারতন্ত্রের বাইরে থেকে প্রধানমন্ত্রী বানানো দরকার, যাকে ভুলের দিকে নেওয়া যাবে না, যাকে মানে পড়াশোনা করে ক্যাম্পেইন করাইতে পারবে না, যাকে পড়াশোনা করে ভুলের দিকে নেওয়া যাবে না, এমন লোকদেরকে প্রধানমন্ত্রী বানানো দরকার। এই জন্য আমরা চাই যে কি বলে প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হোক, এটা কখনো আমরা চাই না। আমরা চাই যে যোগ্য, বিএনপির মধ্যে অনেক যোগ্য ব্যক্তি আছে। যে কোনো মূল্যেই হোক, এই বছরই শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগের আনন্দ, তাই না? আওয়ামী লীগের আনন্দ, শেখ হাসিনা দেশে ফিরবে জীবনের ঝুঁকি নিয়ে। কি মনে করছেন আপনারা, শেখ হাসিনা কি আসলে দেশে ফিরতে পারবে? এবং দেশে ফিরলে জনগণকে সবকিছু ভুলে গেছে ভাই? বিগত 100 বছরের ইতিহাস কি সব ভুলে গেছে? এখন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এজন্যই দেশে ফেরার ঘোষণা দিয়েছে, যেটা শুনলাম। আমার বিশ্বাস অত সাহস শেখ হাসিনার মধ্যে নাই, আর সাহস থাকলেও ভাই আসবে না। শেখ হাসিনা অত বোধাই না, কিন্তু বক্তব্যটা দিয়ে মনে করেন যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে, দেশের ভিতরে সাধারণ জনতা যারা রয়েছে, তাদেরকে একটু হিপনোটাইজ করার চিন্তা ভাবনা করতেছে, তাদের একটু মাথাটা বিগড়ে দেওয়ার চিন্তা করতেছে। অর্থাৎ বোঝানোর চেষ্টা করতেছে বিগত 18 মাস, প্রায় 1.5 বছর 2 বছরের মতো ইউনূস সরকার দেশ গঠন করেছে বা শাসন করেছে। কিরকম করেছে সেটা আপনারা জানেন। এবার বর্তমান সরকার জনাব তারেক রহমান এসেছে এবং তিনি কিভাবে দেশ চালাচ্ছে, শেখ হাসিনার কথা অনুযায়ী ডক্টর ইউনূস সরকারের আমলেও ঠিকঠাক মতো দেশ চালাতে পারে নাই, এবং তারেক রহমানের আমলেও ঠিকঠাক মতো দেশ চলতে পারছে না বা চালাতে পারছে না। দেশ ঠিকঠাক মতো চলছে না, তাই শেখ হাসিনা আবার এসে ক্ষমতার হাল ধরে দেশ চালাবে। মানে এইটা হলো শেখ হাসিনার বক্তব্য। তো আপনাদের কাছে কি মনে হয়? কিছু কিছু জায়গায় দেখবেন কিছু কিছু জনতা বলবে এই কথা, ঠিক আমি যে কথা বলছি যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, এ কথা অনেকেই বলবে। দেখেন এই কথা কেন বলতেছে, বলার কারণ হলো ওই সময় গ্যাসের দাম ছিল কম, বিদ্যুতের বিদ্যুৎ ঠিকঠাক মতো থাকতো, বা তেল ঠিকঠাক মতো পাওয়া যেত, এই কারণে। এখন বর্তমানে এগুলো একটু এদিক সেদিক হওয়ার কারণে বলতেছে যে হাসিনার আমলে ভালো ছিলাম। আসলে কি হাসিনার আমলে ভালো ছিলাম ভাই? আরেকদিন একটা নিউজে দেখলাম প্রায় 80% বাংলাদেশের ঋণ নিয়েছে
80% ঋণ নিয়েছে সরকার, তাও আবার কোন সরকার? শেখ হাসিনা সরকার থাকাকালীন। তাহলে বোঝেন বাংলাদেশের অবস্থা কোন জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশের অবস্থা কোন জায়গায় নিয়ে গেছে। এখন আমাদের সাধারণ জনগণকে কিছু দেখানোর জন্য কিছু কিছু করে গেছে, এগুলো আমাদের সবার মনে থাকে। কিন্তু শেখ হাসিনা সরকার ভাই আসলে বাংলাদেশে টিকে থাকতে পারতো যদি শেখ হাসিনা ভারতের পাছা যদি চাটাচাটি না করতো। ভারতের পাছা চাটার কারণে শেখ হাসিনা মনে করেন এই দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। ভারতের পাছা চাটার কারণে, পা চাটার কারণে নাই ভাই, পাছা চাটার কারণে। যার কারণেই কিন্তু বর্তমানে ভারতের ভিতরে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী মুসলিম বিদ্বেষী হলেও শেখ হাসিনা বিদ্বেষী নয়। হ্যাঁ, শেখ হাসিনাকে কিন্তু তারা ঠিকই কোলে বসিয়ে রেখেছে। মুসলমানদেরকে, বাংলাদেশের যারা মুসলমান রয়েছে, অন্যান্য দেশে যারা মুসলমান রয়েছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, হাসিনাকে কিছুই বলে না। বুঝতে পারছেন তো? যাই হোক দর্শক, কথা বাড়াবো না, অনেক কথাই রয়েছে। যেহেতু ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, সেগুলো নিয়ে আজকের আলোচনা। আরও মজার মজার কিছু বিষয় রয়েছে বাংলাদেশের বিষয় নিয়ে। পুরো ভিডিওটি দেখে যাবেন। আপনাদের মূল্যবান মতামত পরে কমেন্ট বক্সে জানাবেন, আগে পুরো ভিডিওটি দেখুন। চলুন একটা লাইক দিয়ে মূল্য হয়ে চলে যাই। আজকে আপনাদের সামনে দুইজন ব্যক্তির বিষয়ে একটু আলাপ করব। একজনের বিষয়ে একটু ডিটেইলসে যাব, আর একজনের জাস্ট একটা ভিডিও ক্লিপ দেখাবো। তারপরে তার সম্পর্কে 2-4টি কথা বলবো। আসুন আগে আমরা ভিডিও ক্লিপটা দেখি, তারপরে এই বিষয়ে 2-1টা মন্তব্য আমরা করার চেষ্টা করব। একজন মানুষ মারা গেছে, তাকে নিয়ে যাচ্ছে কবরে, জানাজার শেষে দাফন করতে নিয়ে যাচ্ছে কবরখানায়। কোনো হিন্দু যদি মারা যায় তাহলে তিনি যখন লাশ শ্মশানে নিয়ে যান, তখন সবাই তাদের যে বেদ মন্ত্র আছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, এই বেদ মন্ত্রটি পড়তে পড়তে যায়। আর মুসলমানদের লাশ যখন কবরে নেওয়া হয় তখন প্রত্যেকেই কালেমায় শাহাদত পড়তে পড়তে যায়। এটি মুসলিমদের রীতি। যে ব্যক্তির লাশটি নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানে, ইনি হচ্ছেন সাবেক স্বৈরা শাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার বিআই, অর্থাৎ পুতুলের শ্বশুর ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তার সম্পর্কে আপনারা সবাই জানেন। তিনি গত বুধবারে মারা গেছেন। তিনি শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। শান্তি কমিটি বুঝতে পেরেছেন তো? রাজাকারদের যে সংগঠন, শান্তি কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন। ইন্টারেস্টিং একটা খবর কি জানেন? এখানে যখন শেখ হাসিনা এই যুদ্ধাপরাধীদের বিচারের পায়তারা শুরু করলো, তখন এক সাংবাদিক শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেছিল, আপনার বিআইও তো শান্তি কমিটির চেয়ারম্যান, তিনিও তো রাজাকার ছিলেন। কিন্তু শেখ হাসিনা তার জবাব দিয়েছিলেন যে আমার বিআই রাজাকার হলেও তিনি মানবতা বিরোধী অপরাধ করেন নাই। এটা হচ্ছে পায়তারা। যাই হোক, ওইটা আমার আলোচনার বিষয় নয় আজকে। এই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, তার সম্পর্কে অনেক দুর্নীতি, অনেক ধরনের কথাবার্তা তার সম্পর্কে প্রচলিত আছে, এগুলো আপনারা প্রত্যেকেই জানেন। সমকাল পত্রিকার একজন সাংবাদিক রাজীব আহমেদ, তিনি একটি বিরাট স্ট্যাটাস দিয়েছেন এই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের মৃত্যুর পরে। তার একটা অভিজ্ঞতার কথা লিখে, তার ছেলে চট্টগ্রামে রেলের জমি দখল করেছিলেন। এই নিউজ করতে যাওয়ার পরে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ ওই রাজীব আহমেদের সাথে কি আচরণ করেছিলেন, কি ভাষায় গালিগালাজ করেছিলেন, শেষমেশ কোন প্রক্রিয়ার মাধ্যমে, কোনভাবে তদবির করে, কতবার ফোন দিয়ে এই নিউজটা একেবারে ঠিক যখন ছাপাখানায় মেকআপে চলে গেছে, মেকআপে যা আপনারা বোঝেন, মানে জাস্ট প্রিন্ট হবে, সেই সময় এই প্রিন্টটা নিউজ কিল করা হয়েছিল, এই খবর প্রকাশিত হয়েছে। এরকম আরও অসংখ্য ঘটনা রয়েছে এই মোশাররফের। সর্বশেষ আমরা যেটা বুঝলাম, আওয়ামী লীগ আসলে কোনো দলের নাম নয়, এটি একটি আলাদা একটা ধর্মের নাম। যেমন আকবর একটা ধর্ম তৈরি করেছিল না, দ্বীন ইলাহি, আওয়ামী লীগ একটা ধর্মের নাম। যদি তাই না হতো, তাহলে যেখানে মানুষ কবরস্থানে যায় কালেমায় শাহাদত পড়তে পড়তে, সেখানে একে নিয়ে যাওয়া হচ্ছে, দেখলেন তো আপনারা, জয় বাংলা স্লোগান দিতে দিতে। আর জয় বাংলা স্লোগান কাদের? জয় বাংলা স্লোগান কিন্তু বাংলাদেশের মানুষের স্লোগান নয়, এটি ভারতের স্লোগান, এটি কলকাতার স্লোগান। কলকাতা আর বাংলাদেশ কখনো এক হতে পারে না, কখনো না। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, সার্বভৌমত্ব রাষ্ট্র, এর একটি নিজস্ব পতাকা আছে, এর একটি সার্বভৌমত্ব আছে, এর একটি ভূখণ্ড আছে, এর একটি ভূগোল আছে। কলকাতার কি আছে? কলকাতার কোনো মানচিত্র আছে? কোনো পতাকা আছে? সে তো নয়াদিল্লির কাছে মাথা নত করে নয়াদিল্লিকে ট্যাক্স দিয়ে তাকে বেঁচে থাকতে হয়। সেই কলকাতার বয়ান হচ্ছে জয় বাংলা। আর আওয়ামী লীগ ওই জয় বাংলা স্লোগানকে তাদের ধর্ম হিসেবে গ্রহণ করে মৃত্যুর সময় কবরে নিয়ে যাচ্ছে, তাকে দাফন করতে নিয়ে যাচ্ছে, তখনও সেখানে জয় বাংলা স্লোগান দিতে দিতে। এইটার ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নাই। যাই হোক, এবার আমরা দ্বিতীয় আরেকটি বিষয়ে চলে যাই। চলুন, আপনারা জানেন মাশরাফি বিন মুর্তজা। এই মাশরাফি বিন মুর্তজা তিনি তার বাবার কাছে একটি চিঠি লিখেছেন বা অনুরোধ করেছেন ভিডিও বার্তার মাধ্যমে যে আমি মারা গেলে আমার লাশ নড়াইলে নিও না। এই যে মাশরাফির এই বক্তব্য, সমস্ত মিডিয়াগুলো এটাকে এমনভাবে উপাদান সহযোগে প্রচার করছে, মানুষের আবেগের জায়গায় একটু আঘাত করে খুব সফট করে দেখানোর চেষ্টা করছে। মাশরাফি, আপনি মারা গেলে আপনার লাশ নড়াইলে নেওয়া হবে কি না হবে
প্রথম কথা হচ্ছে এই সিদ্ধান্ত আপনার আর নেওয়ার কোনো অধিকার নাই। আপনি মারা যাওয়ার পরে ওই সিদ্ধান্ত তখন জনগণ নেবে। জনগণ কি করবে আপনার? তার আগে আপনার এই জিনিসটা একটু চিন্তা করা দরকার ছিল। এই যে পর্যায়টা চলে আসলো, কেন এই পর্যায়ে আসলো? এই পর্যায়ে আসার জন্য আপনি কি কোনোদিন আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেছেন? আপনি তো বাংলাদেশের মানুষের নেতা ছিলেন, আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের ক্যাপ্টেন ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনার মাথার ভিতরে কি হলো? আপনার খায়েশ হলো আপনি 300 জন মানুষের ভিতরে একজন হবেন। আপনি আগে ছিলেন 18 কোটি মানুষের নেতা, আর আপনার মাথার ভিতরে ঢুকলো, আপনার খায়েশ জন্মালো আপনি 300 জন ব্যক্তির একজন হবেন, একটি দলের হয়ে আপনি কাজ করবেন। যার কারণে কি করলেন? সালটা 2018 সাল। আপনার নড়াইল 2 আসনে মোট ভোটার সংখ্যা 3,17,000 সামথিং। ওই সালে আপনি নির্বাচনে দাঁড়ালেন। নির্বাচনে দাঁড়ানোর পরে আপনার যারা বসংবদ ছিল, আপনি যাদের কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন, তারা একটি নির্বাচন করলো। সেই নির্বাচন ইতিহাসের পাতায় রাতের নির্বাচন, অর্থাৎ নৈশ নির্বাচন হিসেবে যুগ যুগ ধরে লেখা থাকবে। সেই নির্বাচনে টোটাল ভোট কাস্ট হলো 2,79,000। তার মানে প্রায় 80%-এর উপরে ভোট কাস্ট দেখানো হলো। এটি কিন্তু হয় নাই, দেখানো হয়েছে। শুধু এখানেই থেমে থাকে নাই, এইখানে আরো মজার যে ব্যাপারটি ঘটেছে, এই যে 2,79,000 ভোট কাস্ট হলো, এর ভিতরে আপনি একাই নিলেন 2,71,210 ভোট। আপনি একা নিয়ে নিলেন, আপনাকে নিয়ে দেয়া হলো কত পার্সেন্ট জানেন? এটি 96.96%। আর আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন, তিনি বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, তাকে দেয়া হয়েছিল মাত্র 7,800 সামথিং, মানে 8,000-এর নিচে এটা দেয়া হয়েছিল। আপনি বিশাল বড় ব্যবধানের জয় নিয়ে এমপি হয়ে আপনি সংসদে ঢুকে গেলেন। তখন তো আপনি নিজের চোখে দেখার সুযোগ পেলেন যে সরকার কি করছে, কোথায় কোথায় সে কি করছে, তার প্ল্যানটা কি। আপনি সেখানে মহারাজাধিরাজ হয়ে গেলেন, 300 জনের একজন। অর্থাৎ 18 কোটি জনগণের নেতা হতে আপনার ভালো লাগে নাই, আপনি 300 জনের একজন হয়ে গেলেন। আচ্ছা, মেনে নিলাম আপনি তাই হলেন, যে আপনি বুঝতে পারেন নাই, আপনার জানা ছিল না যে আওয়ামী লীগ এত খারাপ করবে। খারাপ করার পরে 2024 সালে যখন নির্বাচন এলো, তখন তো যে ঘটনাগুলো ঘটেছিল আপনার চোখের সামনে ঘটেছিল, এবং আপনার সম্মতি ছিল সেখানে। আপনি প্রত্যেকটা বিষয় সংসদে টেবিল চাপিয়ে সম্মতি দিয়েছেন। আপনি যদি এখন এটা বলে থাকেন যে আমি জানতাম না, আমার অগোচরে এটি হয়েছে, তো আপনি তো এটা তখন অস্বীকার করতে পারতেন। আপনি বলতেন যে আমি আর নির্বাচন করবো না 2024 সালে। কিন্তু আপনি কি সেটা করেছিলেন? আপনি তা করেন নাই। আপনি এবার ডামি নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে ঢুকলেন এবং রীতিমতো হুইপের পদটিও বাগিয়ে নিলেন। খুব ভালো লাগছিল, মজা লাগছিল, তাই না? আচ্ছা, মেনে নিলাম আপনি সেখানেও হুইপের পদ পেয়েছেন, একটা বড় পদ, জীবনের বড় খায়েশ ছিল, আপনি পেয়েছেন। কিন্তু যখন এদেশের মানুষের, ছাত্র জনতা, নিরীহ শিশু, নারী, বৃদ্ধ, এদেরকে পাখির মতো গুলি করে করে যখন হত্যা করা হচ্ছিল, তখনও কি আপনার বুকটা একটু কাঁপে নেই? আপনার কি তখনও ঘুম ভাঙে নাই? আপনি কি তখনও ঘুমিয়েছিলেন? আপনি তখন একটা শব্দ উচ্চারণ করতে পারেন নাই? বিরোধী মতের লোকদের উপরে কিভাবে গুম করা হয়েছে, কিভাবে খুন করা হয়েছে, কিভাবে আয়না ঘরে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে, কিভাবে ক্রস ফায়ার দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, কিভাবে জঙ্গি নাটক সাজিয়ে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছে, আপনি এগুলো দেখেন নাই? জানার পরে কেন আপনার মুখ দিয়ে কোনোদিন কোনো প্রতিবাদ বেরোয় নেই? মাশরাফি বিন মুর্তজা, সেই দিনই আপনার মৃত্যু হয়েছে। আপনি যেদিন 2018 সালে ওই রাতের নির্বাচনে অংশগ্রহণ করে, আপনি ভুয়া নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়েছেন, সেই দিনই আপনার মৃত্যু হয়েছে। এখন আপনার বোধোদয় হয়েছে কেউ একজন আপনার বাড়িতে হয়তো একটু গিয়ে হামলা করেছে। যা করেছেন তার তুলনায় এই হামলা খুবই মামুলি ব্যাপার, যদিও আমরা এটার তীব্র নিন্দা জানাই। কিন্তু আপনারা তো করেছেন সেটা, মানুষের ঘর বাড়ি ভেঙে তছনছ করেছেন, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছেন। সেই জায়গায় আপনি এখনো খুব সুস্থ সবলভাবে বেঁচে আছেন, আপনাকে কিচ্ছু করা হয়নি, আপনার দলের লোকদের কিচ্ছু করা হয় নাই। আপনি বলছেন আপনার লাশটাও যেন নড়াইলে না আনা হয়। আপনি বাংলাদেশের মানুষের হৃদয় থেকে সেই দিন উঠে গেছেন যেদিন আপনার ভিতর থেকে মনুষ্যত্ব উঠে গেছে। সুতরাং আপনার মৃত্যুর পরে আপনার লাশ কোথায় যাবে ওই সিদ্ধান্ত নেবে জনগণ। আপনি এই সিদ্ধান্ত দেওয়ার দরকার আছে বলে আমরা মনে করি না। মোটরসাইকেল চালানো কোনো বিলাসিতা না, এটা একটা প্রয়োজন ভাই। হ্যাঁ ভাই, প্রয়োজন। আর এই মোটরসাইকেলটা ভাই একটা ডেঞ্জারাস জিনিস। দেখেন, যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে প্রথম গাড়িতে হিট করে, গাড়ির উপরে আঘাত আসে, তারপরে গাড়ির ভিতরে যে বসা তার উপরে আঘাত আসে। আর বাইকে কি হয়, বাইক অ্যাক্সিডেন্ট হইলে ভাই বাইকে পরে লাগে, আগে মানুষের গায়ে লাগে, যে বাইক চালানা তার গায়ে লাগে। কিন্তু সুখ আমার বেশি দিন সইল না ভাই। হ্যাঁ, 3 বছর চালাইছি। 3 বছর পর এই অভিসার সিনেমা হলের সামনে আমি আসতেছিলাম হুমায়ুন সাহেবের বাড়ি থেকে। হুমায়ুন সাহেবের বাড়ি মানে টিকাটলিতে একটা বাড়ি আছে, হুমায়ুন সাহেবের বাড়ি, রাজবাড়ির মতো, অনেক ছবিতে দেখছেন। ওইখানে শুটিং শেষ করে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করি। অ্যাক্সিডেন্ট করার পর এখানে 7টা সিলাই, তারপর ওইটা বিক্রি করে দিই। কার কাছে বিক্রি করি? বিখ্যাত ফটোগ্রাফার আইয়ুব আকান। ওই আইয়ুব আকানদের কাছে বিক্রি করি। এখনো আছে ওই বাইক। আর ওই বাইকটা দিয়া সে কি করছে জানেন? তার তো ছবির অভাব নাই, একজন ফটোগ্রাফারের তো ছবির অভাব নাই। কখনো সাভার যাইতে হয়, কখনো জয়দেবপুর যাইতে হয়, কখনো এফডিসি আসতে হয়। সে সব জায়গায় দৌড়াদৌড়ি করতো আর পয়সা বাঁচাইতো। আর ওই পয়সা বাঁচায়া টঙ্গিতে 1 বিঘা জমি কিনছিল, 1 বিঘা তৎকালীন। আর সেটা দিয়ে সে এখন ধনী। কিন্তু হ্যাঁ, এখনো সেই বাইকটাকে যত্ন সহকারে রাইখা দিছে ভাই। ইয়ামাহা 80
দেখেন একটা বাইক মানুষের জীবন বদলায় দিতে পারে, রুটি রুজির ব্যাপার। আর সেই বাইকের উপরে আপনারা ট্যাক্স বসায় দিলেন কি কারণে? বাইক কি কেউ শখে চালায়? এই রোদ্রের মধ্যে বাইক চালায়, ঠাড়া রোদ্রের মধ্যে, তার মধ্যে আবার হেলমেট, ওইটা পরা না থাকলে আবার 2000 টাকা জরিমানা। চিন্তা করেন, আর এই বাইক যে তারা চালায় রাস্তার মধ্যে কি ট্যাক্স দেয় না? প্রতি বছরই তো ট্যাক্স টোকেন নিতে হয় তাদেরকে, প্রতি বছরই তো তারা খাজনা দিয়ে থাকে। তো হ্যাঁ, রাজাকে প্রজারা খাজনা দিয়ে থাকে, তাদের দিকে কেন দৃষ্টি গেল? কারণ কি? কারণ একটা আছে ভাই। হ্যাঁ ভাই, এটা একটু খুইলা বলতে চাই। আমাকে এক ডাবওয়ালা, ডাব খাইতে গেছিলাম, সে আমাকে আজকে বলতেছিল, তার যুক্তি শুনে তো আমি পুরা বোকা। স্যার জানেন এই বাইকালাদের উপরে সরকার খেপা। আমি কেন খেপা? খেপার কারণটা কি? দেখেন এই সরকার ক্ষমতায় আসার পরই এই বাইকালারাই এই সরকারকে লজ্জায় ফেলাই দিছিল, সরকারকে প্রশ্নের মুখোমুখি করে দিছিল। মাইলকে মাইল লাইন বাইকের, আর সবাই ওই বাইক নিয়ে আলোচনা, কেউ তেল পাচ্ছে না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরই সবচেয়ে বড় প্রশ্নের সম্মুখীন কোনটা হয়েছিল? এই তেল নিয়ে। আর তেলের ওইখানে শুধু বাইক আর বাইক, যার জন্য এই বাইক আলাদের উপরে খেপা। ওই ডাবওয়ালা আমারে কইতাছে এই বাইক আলারা সরকারকে প্রথম কলঙ্ক দিছে, যার জন্য তাদের উপরে প্রতিশোধ নিতেছে। তোদের কারণে আমাদের কলঙ্ক হয়েছে, প্রথম কলঙ্ক এই বাইক আলাদের কারণে, যার জন্য প্রতিশোধ নেবার জন্য এই ট্যাক্স বসায় দিছে। কথাটার মধ্যে যুক্তি নাই, কিন্তু হইতেও পারে এরকম কিছু, কেউ হয়তো বুঝাইছে হ্যাঁ ভাই এই বাইক আলাদের উপরে ট্যাক্স বসায় দাও, এদেরকে একটু টাইট দিতে হবে। কিন্তু কাদেরকে টাইট দিবেন বলেন? এই বাইক নিয়ে কি কাজ করে? ঘুরে বেড়ায়, শখে ঘুরে বেড়ায়? না, নিশ্চয়ই না। দেখেন এই বাইক কোরিয়ান সার্ভিসও ভাই ব্যবহার করা হয়, মানুষের দুয়ারে দুয়ারে মানুষের জিনিসপত্র পৌঁছায় দিতেছে, সারাদিন ছুটতেছে। ভাই আমার এখানে একটা দোকান আছে, মেন রোডের উপরে একটা দোকান আছে, দুজন ভদ্র মহিলা এই দোকানটা বসায় দুপুর বেলায়। অনেক বাইকার আইসা এখানে খায় ভাই, অনেক বাইকার আইসা একটু সস্তায় পায়। সারাদিন কি কামায়? ধরেন 8 থেকে 900 টাকা, 1000 টাকা কামায়। আমার মনে হয় এত কামায় না, ম্যাক্সিমামটাই আমি বললাম। কিন্তু ওর মধ্যে থেকে আবার দেখেন 300 টাকা 400 টাকা তেল নিতে হয়, 500-600 টাকা নিয়ে ঘরে ফিরতে হয়। আবার তারা কোথায় থাকে? যে এলাকায় ভাড়া কম সে এলাকায় থাকে। আর ভাড়া কম এলাকা তো ভাই ঢাকা শহরের মধ্যে নাই, ঢাকার বাইরে আছে। অনেকে ঢাকার বাইরে থাকে, সরকারি চাকরি করে, এমন অনেকে আছে ঢাকার বাইরে থাকে, ওইখান থেকে আইসা ভাই চাকরি করে। এই জয়দেবপুর থেকেও আইসা ঢাকায় চাকরি করে। আর বাইক চালায় কারা? ছাত্ররা চালায় ভাই। হ্যাঁ, ছাত্ররা চালায়, কারণ তাদেরকে স্কুল কলেজে যাইতে হয়, রাস্তাঘাট জ্যাম থাকে, স্কুল কলেজে তো পৌঁছাইতে হবে, এরাই বাইক চালায়। আর পাঠাওতে শেয়ার করে বাইক, ওটা ভাই পেটের ধান্দা। কত টাকায় আর কামায়? সারা মাস খাটার পর হয়তো দেখেন গিয়া 20 থেকে 25 হাজার টাকা কামায়, বাকিটা তো তেলের পিছনে চলে যায়। আর এই খাড়া রোদ্রের মধ্যে আর আপনারা যারা ট্যাক্স বসাইতেছেন, তারা কোথায় পয়সা বসাইতেছেন? তারা কিন্তু শীতল জায়গায় ওই শীততাপ নিয়ন্ত্রিত একটা অফিসে বসা এই ট্যাক্সটা বাড়াইতেছেন। আর ওইসব অফিসাররা চলাফেরা যখন করে রাস্তায় নামে, গাড়ির ভিতরেও কিন্তু সেই এসি চলে, ঠান্ডার মধ্যে থাকে। ঠান্ডা মাথায় দেখেন কি গরম একটা চিন্তা ভাবনা করছে, ঠান্ডা মাথায় কি গরম চিন্তা ভাবনা। এই যে মোটর বাইকগুলা 115 সিসি 125 সিসি যেগুলো আছে, এগুলা 2 থেকে 5 হাজার টাকা ট্যাক্স বছরে। আবার 160 সিসির উপরে যেগুলো আছে ওগুলা 10,000, এর উপরে থাকলে আরো বেশি। এইভাবে কেন ট্যাক্স দিবে? প্রত্যেক বছরই তো তারা ট্যাক্স দেয়। ট্যাক্স টোকেন ছাড়া কি তারা গাড়ি চালায়? নিশ্চয়ই না। তাদের রাস্তাঘাটও তো বন্ধ করে দিচ্ছেন, রাস্তাঘাটের মধ্যে দাগ দিয়া এখন দোকান বসায় দিচ্ছেন, ফুটপাতের দোকানদারকে রাজপথে নিয়ে গেছেন। এখন বাইকাররা ওই যে ফুটপাত দিয়ে চলবে, উপায় কি? ওই ফুটপাত দিয়ে চালাইতে হবে, এই ছাড়া তো উপায় নাই। কিন্তু তারা তো ট্যাক্স দিয়ে চলে, তারপরে তাদের রাস্তাটা কেন দখল করবেন? তাদের রাস্তা দখল করে আপনারা দোকান বসাইবেন, আর ওই দোকান থেকে আপনারা নিজেরা আয় করবেন। হ্যাঁ ভাই, প্রচুর টাকা আয় হবে। তো ওই যে দাগগুলা দেখেন না, এক একটা দাগ বিক্রি হবে ভাই বহু টাকায়। টাকার সংখ্যাটা আর বললাম না, কারণ প্রমাণ দিতে পারুন না। তো বহু টাকায় বিক্রি হবে। ভবিষ্যতে এদেরকে কেউ সরাইতে পারবে না, কারণ কি জানেন? ওরা বলবে আমরা এগুলো টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে এখানে দোকান খুলা বসছি, এই কথাই বলবে। এই সরকার আইসাই কিন্তু প্রথমেই গরিবের পাশে দাঁড়ায় গেল। তারা যেসব কথা দিছিল সে কথাগুলো রক্ষা করতে লাগলো। কি ধরনের কথা? ওই যে ফ্যামিলি কার্ড দেবো, কৃষক কার্ড দেবো, এরকম কার্ড দিয়া বেড়াইলো, গরিবের পাশে দাঁড়াইলো। কিন্তু বাইকালারা যে ধনী, এই কথা আপনাদের কে বললো? ওরা আরো গরিব তো ভাই, বুঝেন না কেন? ঢাকা শহরে যত বাইক দেখেন না, প্রত্যেকটা বাইকের সাথে একটা সংসার জড়িত। আর ওই সংসারের মধ্যে তার বউ আছে, বাচ্চা আছে, স্কুলের লেখাপড়ার খরচা আছে, ডাক্তার কবিরাজের খরচা আছে, আপনাদেরকে আবার রাস্তায় ট্যাক্স দিতে হয়, টোকেন নিতে হয়, বহু রকম খরচা আছে। একটু চাইল ডাইল কিনা ভালোভাবে থাকবে সেই ব্যবস্থা করবেন, তা না কইরা তাদের উপরে আবার ট্যাক্স বসায় দিচ্ছেন। এই ট্যাক্স মাইনা নিবে, বাইকাররা মাইনা নিবে না, এটা খাওয়াইতে পারবেন না। আপনারা এই কথাটা কেন তুলছেন? টোকা দিয়া দেখলেন আগামী সংসদ যখন বসবে তখন তো এই আইনটা পাস করবেন। বাইকার ভাইরা আপনারা এখনই প্রতিবাদ করেন, এখন প্রতিবাদ করলে ওই সংসদে এই আইনটা পাস হবে না। সরকার টোকা দিয়া দেখছে। আর এই বাইকারদের উপরে একটা জিদ আছে, ওই যে দাবলা বলছে যে এদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এরা সরকারকে কলঙ্কিত করছিল। একদম সরকার গদিতে বসার সঙ্গে সঙ্গেই এরা যেভাবে রাস্তায় লাইন দিয়ে দাঁড়ায় থাকতো, সরকার লজ্জায় পড়ে গেছিল, প্রশ্নের সম্মুখীন হয়ে গেছিল, যার জন্য আজকে এই বাইকারদের উপরে প্রতিশোধ নিতেছে। এটা ওই ডাবলার কথা, কিন্তু কথাটা একেবারেই ফেলে দিতে পারেন না। নিশ্চয়ই সরকারের কেউ বুঝাইছে যে এদেরকে সাইজ করতে হবে, নাইলে গরিবের উপরে কেন এই জুলুম বলেন আপনারা? যাই হোক, সংসদ বসুক, আগামী সংসদ বসলেই বোঝা যাবে বাইকারদের উপরে এই জুলুমটা হবে কিনা। আগামী সংসদ বসলেই বোঝা যাবে খেলা কোন দিকে যায়। হ্যাঁ ভাই, ওটা একটা খেলাঘর কিন্তু। আর ওই খেলাঘরের রেফারিকে
মাননীয় স্পিকার। হ্যাঁ, মাননীয় স্পিকার হলো ওই খেলাঘরের রেফারি। আর খেলে কারা? খেলে এই 300 এমপি ভাই খেলে। আর উনি ওইখান থেকে ওইটা সামলায়। খেলা যদি ভুল টুল হয় সেগুলো সাবধান কইরা দেয়। এই খেলার মাঠে কিন্তু খেলে গেছে আরো বড় দুজন প্লেয়ার। হ্যাঁ, মাশরাফি, সাকিব আল হাসান, এই দুজন প্লেয়ারও কিন্তু এই খেলাঘরে, সংসদের খেলাঘরে খেলে গেছে। মুজিব কোট পইরা এই খেলাটা খেলছে। মাশরাফি এর মধ্যে বইলা ফেলাইছে, আমাকে নড়াইলে কবর দিও না, আমি যদি মারা যাই আমাকে নড়াইলে তোমরা নিয়ে যাইও না কবর দিতে। ভাই মাশরাফি, আপনার নড়াইলবাসীর উপরে এত ঘৃণা কেন? কারণ কি? পুরা নড়াইলবাসী কি আপনার ঘরে যায় আগুন দিছিল? আপনার বাড়িতে আগুন দিছিল? নিশ্চয়ই না। আগুন দিতে গেছে হয়তো 300, 400 বা 100 মানুষ। আপনি পুরা নড়াইলবাসীকে এত ছোট করে ফেললেন, আপনার জন্মস্থানকে এত ছোট করে ফেললেন। আপনার জন্মস্থানে আপনার কবর দিবেন না, তাহলে কবরটা কোথায় দিবে বলেন? আর আপনি যে এই আবেগী কথাটা বললেন, আপনার মনের মধ্যে কি একবারও প্রশ্ন জাগলো না? আপনি সেই সরকারেরই তো অংশীদার ছিলেন, যে সরকার গণহত্যা চালাইছিল, শাপলা চত্বরে গণহত্যা চালাইছিল। আপনি কি ভুলে গেছেন বিডিআর এর ট্র্যাজেডির কথা? 54 জন অফিসার 24 ঘন্টার মধ্যে শহীদ হয়ে গেল, সেই কথা কি ভুলে গেছেন? আপনি কি ভুলে গেছেন 24-এ কি হয়েছিল এই দেশে? ভুলে গেছেন? অনেক মা তো তার সন্তানকে এখনো খুঁজে পায় নাই। এই যে কবরস্থান, এই যে শহীদদের কবরস্থানের মধ্যে এখানে 106টা কবর আছে, আমার যতদূর মনে পড়ে 106টা কবর আছে। এর মধ্যে অনেকের মাকে এখনো খুঁজে পায় নাই, সন্তানকে মা খুঁজে পায় নাই, এখনো তার সন্তানকে এখনো বুকে পায় নাই। কোথায় কবর খুঁজে বেড়াইতেছে? আপনি কি এটা বুঝেন না? আপনি খালি আপনার কবরের কথা চিন্তা করলেন। আপনার জীবনই জীবন, আর কোনো মায়ের সন্তানের জীবন জীবন না। আপনি যে সরকারের সাথে জড়িত ছিলেন এর জন্য আপনার লজ্জিত হওয়া দরকার। আপনি পুরো নড়াইলবাসীকে ছোট করে দিলেন। আরেকজন আছে ভাই, হঠাৎ করে উনি সাক্ষাৎকার দিল প্রথম আলোতে। প্রথম আলো কি করতেছে? ওগুলা ফটো কাট করে বিভিন্ন জায়গায় ছড়াই দিতেছে। ওইখানে একটা কথা চারিদিকে ছড়াই গেছে, 1 কোটি টাকা চাওয়া হয়েছিল তার কাছে, সাকিবের কাছে 1 কোটি টাকা চাওয়া হয়েছে। 1 কোটি টাকা কেন দিবে? ওই যে মামলা থেকে তার নামটা মুইচা ফেলবে, এই জন্য 1 কোটি টাকা চাইছে। আরে ভাই, সাকিব আপনাকে 1 কোটি টাকা দিবে? জীবনও দিবে না। এই মামলাতে তার কিছু যায় আসে না, সেটা সে জানে, কারণ সে নিরাপদ জায়গায় আছে। কিন্তু হঠাৎ করে কেন সে আবার জায়গা উঠলো? সঙ্গে সঙ্গে মাশরাফি আবার মাথা চাড়া দিয়ে উঠলো। এই দুইটা ঘটনা পাশাপাশি কেন? কারণ কি? আমার মনে হয় ওই যে শুভেন্দু বাবু বলছে না যে বাংলাদেশে পাঠায় দিবে, সেলুট মাইরা নিয়ে যাইতে হবে, শেখ হাসিনাকে পাঠায় দিবে বলছে না? আমার মনে হয় শুভেন্দু বাবুর ওই কথাটা ওনারা বিশ্বাস করছে। ওনারা ভাবতেছে 6 মাস, 7 মাস, 8 মাসের মধ্যে শেখ হাসিনা চলে আসবে, আসলেই তারা দেশে আসবে, যার জন্য মুখ খুলতেছে। ভাই সাকিব আল হাসান, আপনার মতো প্লেয়ার পৃথিবীতে কমই আছে। মাশরাফি সাহেব, মিস্টার ম্যাশ, আপনার মতো ক্যাপ্টেন কমই আছে। আপনারা তো ভাই জনগণের মনের মধ্যেই স্থান করে নিয়েছিলেন, কিন্তু আপনারা কেন জনগণকে ভাগ করতে গেলেন? আপনারা জানেন না এই দেশে বিরাট একটা দল আছে বিএনপি, যারা বিএনপি করে তারা আওয়ামী লীগকে পছন্দ করে না। আপনি যখন মুজিব কোর্ট লাগাবেন তখন তো আপনাকে পছন্দ করবে না, আপনার সমালোচনা করবে। এই দেশে তো আরো অনেক দল আছে, সব দলের মানুষই তো আপনাদেরকে পছন্দ করে, কারণ আপনারা ভালো খেলোয়াড়। সেই খেলোয়াড় কেন ওই খেলা ঘরে ঢুকলেন, সংসদে ঢুকে খেলতে চাইলেন কেন? কারণ কি? যার জন্য দেখেন আপনার বাড়িতে আক্রমণ হয়েছে, আগুন দেওয়া জ্বালায় দিছে। কয় টাকাই গেছে? জীবনে তো অনেক কামাইছেন, তার 100 ভাগের 1 ভাগও তো যায় নাই, 1 চিমটিও তো যায় নাই। আর ওই 1 চিমটির জন্য নিজের মাতৃভূমির মানুষগুলোকে আপনি ছোট করে দিলেন, যে আমার কবর যেন না হয় ওই নড়াইলে, আমার লাশ যেন এখানে না পাঠানো হয়। তাহলে আপনাকে কোথায় কবর দেওয়া হবে সেটা একটু বইলা দেন আমাদেরকে। হ্যাঁ, আমরা যাই না রাখি, নাইলে তো আপনি মারা যাওয়ার পরে লাশ নিয়ে টানাটানি হবে। কেউ নড়াইলে যাবে, কেউ আবার নড়াইল থেকে ঢাকায় নিয়ে আসবে। কোন জায়গায় কবর দিবে সেটা বলেন। হ্যাঁ, বইলা যেতে পারেন যে আমাকে টঙ্গিপাড়ায় কবর দিও। হ্যাঁ, সেই কথাটা বইলা গেলে টঙ্গিপাড়ায় কবর দিয়ে দিব, অসুবিধা কি? আবেগী কথাবার্তা বাদ দিয়া না বাস্তবে আসেন। অনেক আবেগী কথাবার্তা হয়ে গেছে ওই খেলাঘরের ভিতরেও না অনেক আবেগী কথাবার্তা হয়ে গেছে। মানুষ সব বুঝা ফেলাইছে। মুখোশ লাগায় চললে হবে না, মানুষ ওই মুখোশটাই না ছিঁড়া ফেলাবে। সময়ের জন্য অপেক্ষা করেন। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।